রিকশায় টেনে তোলাতে সমৃদ্ধি চিৎকার করা শুরু করতেই একটা হাত সমৃদ্ধির মুখ চেপে ধরল। সমৃদ্ধি সঙ্গে সঙ্গে পাশে বসা মানুষটার দিকে তাকাতেই ভীষণ পরিমাণে অবাক হল। আরাব মাস্ক পরে বসে আছে ওর পাশে। সমৃদ্ধি সঙ্গে সঙ্গে আরাবের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরাব হাসতে হাসতে বলল, তোমাকে একটু সারপ্রাইজ দিলাম। কেমন লাগল? সমৃদ্ধি রাগী গলায় মুখ ঘুরিয়ে বলল, মোটেও ভালো লাগেনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম আরাব। আমি আপনার সাথে যাব না। আপনি একা একাই যান। বলে সমৃদ্ধি রিকশাওয়ালাকে বলল, রিকশা থামান, আমি নামব। আরাব সমৃদ্ধির হাত ধরে ওকে কাছে টেনে নিয়ে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, সরি, আর এমন হবে না। সমৃদ্ধি অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। আরাব সমৃদ্ধিকে বলল, এখন তো আমি ছিলাম। আমার জায়গায় যদি অন্য কেউ হতো তখন কি করতে? সমৃদ্ধি, কখনকে কি করে বলা যায় না। তার উপর তুমি মাস্ক পরেও বের হও না। তোমাকে নিয়ে ভয় হয় আমার। সমৃদ্ধি তৎক্ষণাৎ আরাবের দিকে তাকাল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কে কি করবে আরাব? আরাবের ভোরবেলার কথা মনে পড়ল। সকালের কথাগুলো মনে হতেই ঘেমে গেল আরাব। আরাবকে ঘামতে দেখে সমৃদ্ধি বলল, কি হয়েছে আরাব? এভাবে ঘামছেন কেন? এনি প্রবলেম? আরাব নিজেকে স্বাভাবিক করে সমৃদ্ধির হাত দুটো হাতের মুঠো নিয়ে বলল, শত্রুরা চারপাশে ওতো পেতে থাকে সমৃদ্ধি। কখন কে পিছন থেকে ছুরি মারবে তুমি ধরতেও পারবে না। এখন থেকে বাড়ির বাইরে একা একা বেরোবে না তুমি। তোমাকে ভার্সিটি নিয়ে আসা যাওয়ার দায়িত্ব আমার। আমি কাল থেকে গাড়ি করে তোমাকে নিয়ে আসব। কিন্তু আরাব। সমৃদ্ধিকে থামিয়ে দিয়ে আরাব বলল, কোনো কিন্তু না সমৃদ্ধি। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে হারাতে চাই না। সমৃদ্ধি আরাবের হাতে হাত রেখে বলল, ঠিক আছে। আপনি যা বলবেন তাই হবে। আরাবদের বাড়ি থেকে খানিকটা দূরে রিকশা থেকে নেমে পড়ল দুজন। রিকশাওয়ালা চলে যেতেই আরাব সমৃদ্ধির হাত ধরে বাড়ির দিকে হাঁটা ধরল। সকালবেলা রাইসার মেসেজ দেখার পর থেকেই আরাব সমৃদ্ধিকে নিয়ে চিন্তায় আছে। সমৃদ্ধি ভার্সিটি যাওয়ার পর মেসেজটা পাঠিয়েছে রাইসা। মেসেজ এ লেখা ছিল, বিয়ে করে বউ নিয়ে খুব হ্যাপি আছো তাই না আরাব? তোমরা আমাকে যেমন ভাবতে আমি তেমন নই। ছোটবেলা থেকে পাপার কাছে যা চেয়েছি তাই পেয়েছি আমি। কিন্তু লাইফে এই প্রথমবার এমন হয়েছে যে আমি চেয়েও কিছু পাইনি। হোয়াট ইউ নো আরাব, রাইসার যা একবার পছন্দ হয় রাইসা সেটা নিয়েই ছাড়ে। রাইসা নিজের পছন্দের জিনিস কিভাবে আদায় করতে হয় তা জানে। আমার আর তোমার মাঝে সবচেয়ে বড় পথের কাঁটা তোমার প্রাণপ্রিয় সমৃদ্ধি। ওকে আমি সরিয়ে ফেলব খুব শীঘ্রই। তারপর তোমার আর আমার মাঝে কেউ থাকবে না বেবি। তোমার সমৃদ্ধি তো বেশ সাহসী। একা একাই যাওয়া আশা করে। এত বেশি সাহস কিন্তু ভালো না। দিনকাল যা খারাপ পড়েছে কিনা কি হয়। তোমার বুকে সাবধানে রেখো পারলে। তবে কি জানো বেবি, তোমার বুকে আজ না হয় কাল আমার কাছে জীবন বিসর্জন দিতে হবে। মাইন্ড ইট বেবি। তবে হ্যাঁ, সমৃদ্ধির জন্য চিন্তা করে নিজের হাল খারাপ করো না। কারণ তোমাকে আমি ভালোবাসি বেবি। তুমি ঠিক না থাকলে আমি কি করে ঠিক থাকব বলো তো? এনিওয়ে, গুড বাই উ। মেসেজটা পড়ার পর থেকেই আরাব অস্থির হয়ে পড়েছিল। ভেবেছিল ভার্সিটি শেষ হবার সঙ্গে সঙ্গেই যাবে সমৃদ্ধিকে নিয়ে আসতে। কিন্তু ক্রিকেট বোর্ড থেকে পরবর্তী সিরিজ নিয়ে ইম্পর্ট্যান্ট মিটিংয়ে যেতে হয় আরাবকে। মিটিং শেষ করে বাড়ি ফিরেই নর্মাল গেট আপে মাস্ক পরে রিকশা নিয়ে বেরিয়ে পড়ে আরাব। সবসময় গাড়ি নিয়েই বের হওয়া হয়, তাই আজকে একটু ভিন্নভাবে সমৃদ্ধিকে নিতে এসেছিল। পূর্ব ভার্সিটি থেকে ফিরে এসেছে আধ ঘণ্টা হবে। কিন্তু আফসিন এখনও ওর অফিস থেকে ফিরেনি। এখন এখানের শোরুমেই যাওয়া হয়। ঢাকার মেইন অফিসে মাঝেমধ্যে গিয়ে দেখে আসে। আফসিন নতুন লঞ্চ করা ড্রেসগুলোর মধ্যে কয়েকটা ইউনিক ডিজাইনের ওয়েস্টার্ন নিয়ে ঘণ্টাখানেক বাদে বাড়ি ফিরে। আফসিন বাড়ি ফিরেই বলে, পূর্ব বাড়ি যাব আমি। আমার ছুটি নেই। আমি তাহলে মাকে গিয়ে বলি। বলেই আফসিন রুম থেকে বেরিয়ে গিয়ে ফাতেমা রহমানকে রাজি করায় ওর সাথে ঢাকা যাওয়ার জন্য। ফাতেমা রহমান আর আফসিন কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়েন। রাত প্রায় 12টা নাগাদ ওনারা এসে পৌঁছায় ঢাকা। এত রাতে দরজা খুলে আফসিন আর ফাতেমা রহমানকে দেখে তাওহিদ জামান বললেন, আফসিন, তোরা এত রাতে আসবি, আগে বলবি তো, আরও আগেই রওনা দিয়ে দিতে পারতিস। ফাতেমা রহমান বললেন, আর বলবেন না।
আফসিনের জোরাজুরিতে আসতে হয়েছে। আমি বলেছিলাম কাল দিনে ধীরে সুস্থে যাওয়া যাবে। আফসিন ফাতেমা রহমানের হাত ধরে বলল, মা ভিতরে চলো তো। এসব কথা পরেও বলা যাবে। এখন ভীষণ টায়ার্ড আমি। রেস্ট নিব। বলতে বলতে রুমের দিকে পা বাড়াল। নিচে সবার কথা শুনে সমৃদ্ধি নেমে এল। আফসিনকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরে বলল, আপু তোমরা এত রাতে? ভাইয়া আসেনি? তোমার ভাইয়ার কথা আর বলো না। ওর ছুটি নেই তাই আসতে পারবে না, এজন্যই আমি মাকে নিয়ে এসেছি। সমৃদ্ধি অবাক হয়ে বলল, আম্মু এসেছে? হুম। ওই তো যাও নিচে। ও তার আগে এই ব্যাগগুলো নাও। এগুলো তোমার জন্য। সমৃদ্ধি ব্যাগ হাতে নিয়ে বলল, কি আছে এতে? রুমে গিয়েই খুলে দেখে নিও। আমি রুমে গেলাম বলে আফসিন চলে গেল। সমৃদ্ধি ব্যাগগুলো নিয়েই ফাতেমা রহমানের কাছে গেল। মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেল। রুমে ঢুকে দরজা বন্ধ করে এক ঝলক আয়নাতে নিজেকে দেখল, তারপর ধীরে ধীরে বিছানার উপর ব্যাগগুলো রাখল। একটার পর একটা প্যাকেট খুলতে শুরু করল। একটা অফ শোল্ডার রেড গাউন, একটা সিল্কি ব্ল্যাক স্লিপ ড্রেস, আর একটা ডিপ নেক ওয়েস্টার্ন টপ। সমৃদ্ধি চোখ বড় করে চেয়ে থাকল ওসবের দিকে। আফসিন আপু কি এখনও চেনেনি আমাকে? আমি তো এসব পড়ি না। নিজের সাথে নিজেই বিড়বিড় করল সমৃদ্ধি। ওর কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। এসব পড়বে কি করে সে? ওয়াশরুম থেকে টাওয়াল গলায় দিয়ে বের হল আরাব। শাওয়ার নিয়েছে সে। চুল ভেজা, মুখে এক চিলতে রোমান্টিক হাসি। সমৃদ্ধির দিকে এগিয়ে আসতে আসতে বলল, ড্রেসগুলো দেখে এত কি ভাবছ? বলেই বিছানায় সমৃদ্ধির পাশে বসল। সমৃদ্ধি দ্রুত হাতে ড্রেসগুলো আবার ব্যাগে রাখতে রাখতে বলল, আফসিন আপু এসেছে একটু আগে। এই ড্রেসগুলো আমাকে দিয়েছে। কিন্তু আমি এগুলো পরতে পারব না আরাব। এসব ড্রেস কখনো পরিনি আমি। আগে পরনি তো কি হয়েছে, এখন পরবে। তোমাকে এইগুলোতে কল্পনা করে নিয়েছি আমি, এখন যদি না পরো কল্পনাটা অপূর্ণ থেকে যাবে সমৃদ্ধি। আমি পরব না কিছুতেই। আরাব সমৃদ্ধির পাশ ঘেঁষে বসল। সমৃদ্ধির উদ্দেশ্য বলল, তুমি না পড়লেও সমস্যা নেই। আমি নিজে পরিয়ে দেব। তখন লজ্জা পেয়ে পালানোর জায়গাও থাকবে না তোমার। সমৃদ্ধি লজ্জা পেয়ে বালিশ তুলে আরাবের দিকে ছুঁড়ে মেরে বলল, চুপ করুন তো। আরাব বালিশ ক্যাচ করে নাটকীয় ভঙ্গিতে বলল, যথাজ্ঞা বউ। চলবে। রুফটপ রেস্টুরেন্টের কাচের রেলিং ঘেঁষা একটা টেবিলে বসে আছে নিবিড় আর মোনা। রেলিং দিয়ে নিচে তাকালেই আলো ঝলমলে রাতের ঢাকা শহরের সবটা দেখা যায়। খানিক বাদে বাদে প্রকৃতির শীতল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। বাতাসে বারবার কপালের উপর আসা চুলগুলো কানের পেছনে গুজে দিচ্ছে মোনা। নিবিড় আজ নিজেই ওকে নিয়ে এসেছে। আজ 2 মাস হলো মোনা ঢাকা এসেছে। দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। নিবিড় আজ মোনাকে নিজের মনের কথা জানাবে। সম্পর্ক বন্ধুত্বের মতো হলেও এখনও দুজন দুজনকে আপনি বলে সম্বোধন করে। এতদিন ধরে একসাথে থাকতে থাকতে মেয়েটার প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছে নিবিড়। ঠিক করেই নিয়েছে এই মেয়েকেই সে বিয়ে করবে। পরিবারের কেউ মোনাকে মানুক আর নাই মানুক নিবিড় মোনাকেই বিয়ে করবে। আরাব, আফসিন, সমৃদ্ধি সবাই এই ব্যাপারটা জানে। এতদিন ধরে মোনার হাবভাবে নিবিড়ও বুঝে গেছে যে মেয়েটা ধীরে ধীরে তার প্রেমে পড়ে গেছে। নিবিড়দের অর্ডার করা খাবারগুলো ওয়েটার এসে দিয়ে গেছে। নিবিড় মোনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বেশ অনেকক্ষণ ধরে। মোনা চারপাশে তাকিয়ে বাইরের প্রকৃতি দেখছে। মোনার কিছুটা আনিজি লাগছে নিবিড় এভাবে তাকিয়ে থাকার কারণে। মোনাকে প্রপোজ করার জন্য নিবিড় নিজেকে প্রস্তুত করে নিল। হঠাৎ করেই মোনার হাত নিজের হাতের মুঠো নিয়ে নিল। মোনা অবাক দৃষ্টিতে তাকালো নিবিড়ের দিকে। মোনা কিছু বলার আগেই নিবিড় বলল, আপনাকে দেখার পর ভালোবাসা নামক শব্দটা আমার জীবনে প্রবেশ করেছে। এই অল্প কিছুদিনের মধ্যে আপনার প্রতি আমি আসক্ত হয়ে গেছি মোনা। আম রিয়েলি অ্যাডিক্টেড টু ইউ। ভীষণ ভালোবাসি। বিয়ে করতে চাই আপনাকে। সারাটা জীবন আমার হাত ধরে পথ চলার সঙ্গী হবেন মোনা। নিবিড়ের কথাগুলো শুনে মোনা কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছে না। নিবিড় ছেলেটাকে তো তারও ভালো লাগে। কিন্তু কোথাও যেন এখনো মনের কোণে পূর্ব রয়ে গেছে। পূর্বর তো বিয়ে হয়ে গেছে। বনিয়ে নিজের মতো সুখে আছে। পূর্বের জীবনে আর ঝামেলা বাঁধাতে চায় না মোনা। এসব ভাবতে ভাবতে মোনা নিবিড়ের দিকে তাকাল।
নিবিড় উত্তরের অপেক্ষায় এখনও মোনার দিকে তাকিয়ে আছে। তবে নিবিড়ের কথার প্রত্যুত্তরে মোনা কি বলবে বুঝতে পারছি না। খানিক বাদে নিবিড় বলল, আপনি রাজি না হলে আমি জোর করব না আপনাকে। কারোর উপর জোর করে তো আর কিছু চাপিয়ে দেয়া যায় না। মোনা এবারেও কিছু বলল না। নিবিড় একটা গভীর শেষ ফেলে বলল, ভালোবাসা জিনিসটা এমন, জোর করে কাউকে ভালোবাসা যায় না, আবার কারো থেকে ভালোবাসা আদায় করাও যায় না। মোনা এবারে মুখ খুল বলল, আমায় কিছুদিন সময় দিন নিবিড়। আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না এ ব্যাপারে। ঠিক আছে, যত সময় লাগে নিন আপনি। আমি অপেক্ষা করব আপনার জন্য। তবে হ্যাঁ, মনের বিরুদ্ধে গিয়ে নিজের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিবেন না। মোনা মুচকি হাসল। নিবিড় খাবারের প্লেট মোনার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন মোনা, খাওয়া শুরু করুন। আপনার প্রিয় খাবারটাই অর্ডার করেছি আমি। মোনা মুচকি হেসে এক পলক নিবিড়ের দিকে তাকিয়ে খাওয়া শুরু করল। স্টাডি রুমে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে সমৃদ্ধি। আগামীকাল ওর ফার্স্ট সেমিস্টার এক্সাম। বেডরুমের পাশেই ওর স্টাডি রুম। রুমের দরজা লাগিয়ে পড়ছে সমৃদ্ধি। হঠাৎ করে দরজায় নক পড়ায় সমৃদ্ধি উঠে গিয়ে দরজা খুলে দিল। আরাব রুমের ভিতর ঢুকতে ঢুকতে বলল, রাত 1টা বাজে সমৃদ্ধি। এত রাত জেগে আর পড়তে হবে না। ঘুমাবে চলো। আমার আরও কিছু রিভাইজ দেয়া বাকি আছে। আপনি গিয়ে ঘুমান। বলতে বলতে সমৃদ্ধি গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। আরাব গিয়ে পিছন থেকে গলা জড়িয়ে বলল, তোমাকে ছাড়া ঘুম আসে না আমার। তাছাড়া বেশি রাত অবধি জেগে থেকে পড়লে আবার সব ভুলে যাবে সকালবেলায়। সকালে উঠে বাকিটা পড়ে নিও। সমৃদ্ধি আরাবকে ছাড়িয়ে দিতে দিতে বলল, এজন্যই দরজা অফ করে পড়ছিলাম। আপনি আশেপাশে থাকলে আমি ঠিকমতো পড়তে পারি না। আপনি আজ গিয়ে শুয়ে পড়ুন। আমি একটু পর আসছি। আরাব সমৃদ্ধির পাশে একটা চেয়ার টেনে বসল। গালে হাত রেখে সমৃদ্ধির দিকে তাকিয়ে বলল, ওকে, প্রবলেম নেই, তুমি পড়ো। আমিও এখানেই বসে আছি। তোমার পড়া শেষ হলে একসাথে যাব। বলেই সমৃদ্ধির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সমৃদ্ধির মনোযোগ না চাইতেও বারবার আরাবের দিকে চলে যাচ্ছে। ঠিকমতো পড়তে পারছে না সে। সমৃদ্ধি বিরক্ত হয়ে বলল, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি আরাব। পড়তে দিন আমায়। আমি তোমায় ডিস্টার্ব করলাম কখন? আপনি আশেপাশে থাকলে আমি পড়ায় মনোযোগ দিতে পারছি না। অন্যদিন হলে এতক্ষণ রুমেই ওয়েট করতাম তোমার জন্য সমৃদ্ধি। তুমি তো জানো আমাকে কাল অস্ট্রেলিয়া যেতে হবে সিরিজের জন্য। তোমায় চাইলেও নিয়ে যেতে পারবো না এখন। কারণ তোমার এক্সাম। আমার কাছে তোমার পড়াশোনাটা সবার আগে। আমার জন্য তো তোমার পড়াশোনার ক্ষতি করতে পারি না, অনেকগুলো দিন দেশের বাইরে থাকতে হবে। এতগুলো দিন তোমায় ছাড়া কিভাবে যে? বলেই থেমে গেল। গভীর শ্বাস ফেলে বলল, এজন্যই তোমার সাথে সময় কাটাতে চাইছিলাম। কিন্তু তুমি যখন চাইছ না, ওকে ফাইন। আমি চলে যাচ্ছি। বলেই রুমে যাওয়ার জন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই সমৃদ্ধি আরাবের হাত ধরে আটকাল। বই বন্ধ করে আরাবের সামনাসামনি দাঁড়িয়ে বলল, আপনি কষ্ট পেয়েছেন আরাব? আমার মনে ছিল না আপনার কালকের ফ্লাইটের কথা। আরাব সমৃদ্ধির হাত ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে চলে যেতে নেয়া। সমৃদ্ধি দ্রুত পা ফেলে এগিয়ে দিয়ে আরাবকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, সরি আরাব, রাগ করবেন না প্লিজ। আমি বুঝতে পেরেছি আপনার অবস্থা। আরাব কিছু বলল না। সমৃদ্ধি ফের বলল, রুমে যাব। চলুন। আরাব রাগী গলায় বলল, প্রয়োজন নেই তোমাকে আমার। তুমি তোমার পড়াশোনা নিয়েই সারারাত বসে থাকো। বলেই সমৃদ্ধিকে ছাড়িয়ে আরাব চলে যায় রুমে। সমৃদ্ধি দ্রুত রুমের লাইট নিভিয়ে বেডরুমে চলে যায়। আরাব ততক্ষণে লাইট অফ করে বিছানায় উল্টো দিকে ঘুরে শুয়ে পড়েছে। সমৃদ্ধিও আরাবের পাশে শুয়ে পড়ল। পিছন থেকে আরাবকে জড়িয়ে ধরে বলল, সরি বললাম তো আমি। এখনও রেগে আছেন আমার উপর? এমন করলে কিন্তু আমি চলে যাব এই বাড়ি থেকে। আরাব সঙ্গে সঙ্গে সমৃদ্ধির দিকে ফিরল। সমৃদ্ধির দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, ইমোশনাল ব্ল্যাকমেইল করছো আমায়, আরাবকে? একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো, আমি না চাইলে এ বাড়ি থেকে এক পাও বের করতে পারবে না তুমি। আমায় ছেড়ে এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা ভাবলে একদম হাত পা ভেঙে রুমে বসিয়ে রাখব। সমৃদ্ধি বলল, আমি তো জাস্ট আপনার রাগ ভাঙানোর জন্য বাড়ি থেকে চলে যাব বলেছিলাম। আর আপনি ডিরেক্ট আমায় হুমকি দিচ্ছেন?
সমৃদ্ধি উপরের দিকে তাকিয়ে বলল, হায় আল্লাহ, এই কেমন ছেলেকে বিয়ে করলাম আমি? একটু থেকে একটু কিছু হতেই শুধু হুমকি দেয়া। ঘাটতাডা, কাঠখোট্টা, বদমেজাজি মানুষ একটা। ইয়া আল্লাহ, আমাকে এই ছেলের হাত থেকে বাঁচাও। সমৃদ্ধির কথা শুনে আরাব সমৃদ্ধিকে একটানে নিজের কাছে টেনে আনল। জড়িয়ে ধরে বলল, এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি ততদিন এই আশফিয়ান আরাব নামক ছেলের হাত থেকে তোমার মুক্তি নেই। এই ঘাটতাডা, কাঠখোট্টা, বদমেজাজি ছেলেটার সাথেই সারা জীবন কাটাতে হবে তোমার। সমৃদ্ধি মাথা তুলে আরাবের গালে চুমু খেয়ে বলল, আমি এই বদমেজাজি ছেলেটাকেই ভালোবাসি। ভীষণ ভালোবাসি। বদমেজাজি ছেলেটার সাথে সারা জীবন কাটাবো বলেই তো বিয়ে করেছি তাকে। আরাব মুচকি হেসে সমৃদ্ধির কপালে ঠোঁট ছোঁয়াল। চাঁদের স্নিগ্ধ আলো রুমে প্রবেশ করছে। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরের কোনো গাছে একটানা ঝিঙের ডাক, আর মৃদু বাতাসে জানালার পর্দা ধীরে ধীরে দুলছে। আকাশ জুড়ে ছড়িয়ে থাকা তারাগুলোর ভিড়ে এক টুকরো চাঁদ যেন দাঁড়িয়ে আছে তাদের ভালোবাসার পাহারাদার হয়ে। চল